আমরা আজকে দুইটা নীতি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তড়িৎ বিভাজন নীতি আর একটা বিভব বিভাজন নীতি, ঠিক আছে, যেটার ইংরেজি নাম হচ্ছে, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুল আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুল, ঠিক আছে। তো তার আগে আমরা দেখব যে কখন একটা সার্কিটে আমাদের ভোল্টেজ ডিভাইড হয় আর কখন আমাদের কারেন্টটা ডিভাইড হয়। ডিভাইড মানে ভাগ হয়ে যাওয়া, তাই না? যে একটা কারেন্ট যেটা ছিল মেইন কারেন্ট, সেই কারেন্টটা আস্তে আস্তে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর ভোল্টেজ ভোল্টেজ কখন ভাগ হয়ে যাবে, ঠিক আছে, সেটা আমরা এখন দেখব। দেখেন যে আমরা জানি যে সার্কিট বেসিক্যালি আমাদের দুই রকম, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা আমাদের প্যারালাল সার্কিট, তাই না? তো এখন যদি আমাদের সার্কিটটা প্যারালাল হয়, যদি এরকম হয় যে রোধগুলো আমাদের প্যারালালে যুক্ত আছে, তাহলে কি হবে? আর যদি আমাদের এটা সিরিজে, রোধগুলো যদি সিরিজে যুক্ত থাকে তাহলে কি হবে? তাহলে আমরা দুইটা সার্কিট আঁকলাম। এই দুইটা সার্কিট থেকে আমরা দেখাবো কোথায় ভোল্টেজ ডিভাইড হচ্ছে আর কোথায় আমাদের কারেন্ট ডিভাইড হচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন যে এখানে যে ভোল্টেজটা আছে, তাহলে আমাদের স্বভাবতই যে কারেন্টটা আছে সেই কারেন্টটা এখান থেকে বের হবে, মেইন কারেন্ট আমাদের এখান থেকে বের হবে। এই কারেন্টটা এদিক দিয়ে যাবে, যাওয়ার পথে আস্তে আস্তে দেখেন যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে দেখেন এখানে দুইটা রাস্তা, এদিকে একটা রাস্তা আর এদিকে একটা রাস্তা। সো আমাদের এই যে মেইন যে কারেন্টটা, এই কারেন্টটা আস্তে আস্তে, এটা হচ্ছে আমাদের আই কারেন্ট, এই কারেন্টটা এখানে এসে আমাদের দুইটা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে একটাকে আমরা নাম দিলাম I1 আর এটা হচ্ছে আমাদের I2। তাহলে দেখেন যেহেতু রাস্তা দুইটা, তাহলে কারেন্ট মানে আসলে এটা কি? কারেন্ট মানে আসলে আমাদের পজিটিভ যে আধান আছে সেটার প্রবাহ, তাই না? যদিও পজিটিভ আধান প্রবাহিত হয় না, নেগেটিভ আধান প্রবাহিত হয়। যেটাই হোক, এখন ধরেন যে এটা প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে পজিটিভ আধান যদি প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত হওয়ার জন্য আমাদের যে রাস্তা যতটা পাবে সে ততটা রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে যাওয়ার চেষ্টা করবে, যদি না এখানে শর্ট সার্কিট থাকে, ঠিক আছে। শর্ট সার্কিট থাকলে আবার কিন্তু একটা রাস্তাতেই প্রবাহিত হবে, ঠিক আছে। যেহেতু এখানে দুইটা যে রাস্তা পাইছে, দুইটা রাস্তার মধ্যে কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে। এটা ধরে নেন যে আমাদের এটা R1 রেজিস্ট্যান্স আর এটা আমাদের R2 রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্স এর মান not R1 is equals to R2 not is equals to 0, তার মানে এদের কোনোটার মানই আমাদের R1 or R2 not is equals to 0, তার মানে R1 বা R2 কোনোটার মানই আমাদের 0 না, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে কি হবে যে এই কারেন্ট দুইটা যে ভাগ হয়ে গেছে, সে ভাগ হয়ে যাওয়ার পরে এই দিক থেকে এসে আবার এই ভাগ হওয়া কারেন্ট, মানে এটা হচ্ছে আমাদের I1 আর এটা আমাদের I2, এইটা আবার একসাথে হয়ে আমাদের এই যে মেইন যে কারেন্টটা ছিল I কারেন্ট হিসেবে আবার এখানে এসে মিলে যাবে, ঠিক আছে, এই ব্যাটারির সাথে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের যদি দেখি যে রোধগুলো আমাদের প্যারালালে যুক্ত আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মেইন যে কারেন্টটা ছিল এটাকে আমরা এই যে ঠিক ব্যাটারির পাশ থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটাকে বলছি আমরা মেইন কারেন্ট। এই মেইন কারেন্টটা যেখানে সার্কিট আমার ডিভাইড হয়ে গেছে বা আমাদের প্যারালালে ডিভাইড হয়েছে, সেখানে আমাদের এই কারেন্টটা কি হবে? আমাদের ভাগ হয়ে যাবে। তো এটাকেই বলছি, এই সার্কিটেই আমাদের এখানে বলছি যে এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে বা কারেন্টটা আমাদের ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে সার্কিটটা আছে, এখন দেখেন এখানে যখন আসবে, আচ্ছা, এখন এখান থেকে যে কারেন্টটা বের হবে, এই কারেন্টটা কিন্তু এই সার্কিটের মধ্য দিয়েও সেম কারেন্ট যাবে যেটা এখান থেকে বের হচ্ছে, যেহেতু এটা ভাগ হওয়ার সুযোগ নাই। সো এখানে এটার মধ্য দিয়েও I কারেন্ট যাবে, ঠিক একই যে কারেন্ট এখান থেকে বের হচ্ছে এখান থেকেও এটার মধ্য দিয়েও ঠিক সেই একই ফ্লো আমাদের এখানে প্রবাহিত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কারেন্টটা ভাগ হলো না, এখানে যে কারেন্টটা আমাদের একদম ব্যাটারির পাশ থেকে বের হচ্ছিল সেই কারেন্টটাই কিন্তু এই যে R1 এবং R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, এটা R1 আর এটা R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমাদের প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এখানে এখন আসলে কি হয়, বেসিক্যালি আমাদের এখানে ভোল্টেজটা ড্রপ হবে। কিভাবে হবে দেখেন, তাহলে এখানে আমাদের কারেন্ট ড্রপ হলো না, এখানে কারেন্ট ড্রপ হয় নাই বা কারেন্ট ডিভাইড হয় নাই, কারেন্ট ডিভাইড হয় নাই। এখন যেহেতু কারেন্ট ডিভাইড হয় নাই, তাহলে আমাদের যে শক্তির যে সংরক্ষণশীলতা নীতি আছে,
ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমরা জানি ব্যাটারি হচ্ছে একটা শক্তির উৎস, আর যেটাকে আমরা বলছি ভোল্টেজের উৎস। ভোল্টেজ মানে এখানে শক্তি। তাহলে এই ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে, তাহলে এই ভোল্টেজটা কনজিউম করার জন্য বা এই ভোল্টেজটা ড্রপ করার জন্য এই সার্কিটে কেউ না কেউ আছে, তাই না? তাহলে এখানে যেহেতু এ সাপ্লাই দিচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্স দুইটা কি হচ্ছে, সমান পরিমাণ মানে এরা এ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে আর এ যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে, এরা দুইজন মিলে এইটা সমান হবে। ঠিক আছে, এটা কিন্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে দেখেন আমাদের এই যে এইটা ধরেন যে এই রেজিস্ট্যান্সটা আমার তার দুই প্রান্তে আমাদের V1 ভোল্টেজ ড্রপ করে, আর এই R2 রেজিস্ট্যান্সটা আমাদের দুই প্রান্তে V2 ভোল্টেজ, মানে এর দুই প্রান্তের ভোল্টেজ নিলে দেখা যাবে V2 আর এর দুই প্রান্তের ভোল্টেজ নিলে দেখা যাবে V1। তাহলে এই রেজিস্ট্যান্স আসলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, রেজিস্ট্যান্স হচ্ছে যে ভোল্টেজ কনজিউমার বা ভোল্টেজ সে খেয়ে ফেলে। কারণ আমাদের একটা ইলেকট্রনকে যদি এরকম বাধা পেরোয় যেতে হয়, তাহলে তাকে কিন্তু কিছু শক্তি ব্যয় করতে হবে। সেই শক্তিটাই আসলে আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ব্যয়িত শক্তি। যেমন মনে করেন যে আমরা যদি একটা এখানে পাহাড় পাই এরকম, হ্যাঁ, যাওয়ার পথে, মনে করেন এটা আমাদের রাস্তা, তো এখানে একজন মানুষ মনে করেন যে 100 ক্যালোরি শক্তি নিয়ে সে যাত্রা স্টার্ট করছে। এখন যদি এরকম নর্মাল পথ হয়, তাহলে মনে করেন তার কোনো ক্যালোরি খরচ হয় না, কিন্তু এরকম বাধা পেরোতে গেলে অবশ্যই তাকে এই অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে করে উপরে উঠতে হবে, তারপরে তাকে নামতে হবে, তাই না? তাহলে এই যে বাধাটা পেরোতে তার কিন্তু এখানে আমাদের কিছু শক্তি খরচ হবে। মনে করেন এখানে 50 জুল খরচ হয় বা 50 ক্যালোরি আমাদের খরচ হয়। ঠিক আছে, 50 ক্যালোরি কি হবে, এই পাহাড়ে উঠতে খরচ হবে। তাহলে এই লোকটা যখন পাহাড় পার হয়ে এই পাশে চলে আসবে, তখন তার কিন্তু তার যে শক্তি ছিল তার শক্তি থেকে কিন্তু আমাদের 50 ক্যালোরি কমে যাবে, গেলে আর কত থাকবে, আরো 50 ক্যালোরি থাকবে, তাই না? তখন এই মানুষটার মধ্যে শক্তি থাকবে কিন্তু আমাদের 50 ক্যালোরি, তাই না? যদি এই পাহাড়টা অতিক্রম করে, না করলে এখানে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এখন দেখেন যে এটা কিন্তু একটা বাধা, এটা কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্সের মতো চিন্তা করতে পারি, এটা বাধা। তাহলে একটা বাধা অতিক্রম করতে গেলে যদি মানুষ তার যদি শক্তি ক্ষয় হয়, তাহলে অবশ্যই এখানে যে ইলেকট্রনটা এখান থেকে বের হচ্ছে এই রেজিস্ট্যান্স অতিক্রম করার জন্য তারও কিছু শক্তি ব্যয় হবে। তার মানে আমার এই প্রান্তে যে পরিমাণ ভোল্টেজ আমি পাবো, এই প্রান্তে কিন্তু সেই পরিমাণ ভোল্টেজ পাবো না, হ্যাঁ, বা এই প্রান্তে যে পরিমাণ ভোল্টেজ থাকবে এই প্রান্তে কিন্তু সেই পরিমাণ ভোল্টেজটা থাকবে না। আবার এই রেজিস্ট্যান্সের এই পাশে যে পরিমাণ ভোল্টেজ থাকবে এর পাশে সেই পরিমাণ ভোল্টেজটা থাকবে না। ঠিক এইটার মতো, যেমন এই পাশে ছিল আমাদের, এটার মধ্যে শক্তি ছিল 100 ক্যালোরি, এই পাশে হয়ে গেছে আমাদের কত, 50 ক্যালোরি। ঠিক আছে, যদি এটা আমাদের 60 ক্যালোরি হচ্ছে যে খরচ হতো, তাহলে এখানে কিন্তু তার থাকতো আমাদের 40। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের উপরে বা আমাদের বাধার উপর ডিপেন্ড করবে যে কতটুকু আমাদের এখান থেকে শক্তি কনজিউম হবে। ঠিক আছে, তো তাহলে এখানে দেখেন, তাহলে আমাদের কিন্তু বলছে যে এই যারা ভোল্টেজ কনজিউম করতেছে, তাহলে ভোল্টেজ কনজিউম করে কে কি কনজিউম করতেছে, R1 এবং R2। তাহলে R1 কি পরিমাণ করতেছে, V1 পরিমাণ কনজিউম করতেছে, আর R2 করতেছে আমাদের V2 পরিমাণ কনজিউম করতেছে। তাহলে টোটাল যে কনজাম্পশন সেটা আমাদের এই যে এখানে যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই হচ্ছে সেই ভোল্টেজের যোগফলে কি হবে, মানে এদের দুইজনের যে যোগফল সেটা আসলে আমাদের টোটাল ভোল্টেজের কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে দেখেন যে এই সার্কিটটা আমাদের আসলে কি করতেছে, ভোল্টেজটা হচ্ছে কনজিউম করতেছে। ঠিক আছে, বা ডিভাইড করতেছে, ভোল্টেজটা ভাগ করে ফেলতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পয়েন্টটা মনে না রাখলে আমরা আসলে অঙ্ক করতে পারবো না। যেমন যদি দুইটা পয়েন্ট এখানে দেখেন নোডের হিসেবে যদি আসি, এখন যদি এখানে নোড নামকরণ করি, এটা মনে করেন এ নোড, এটা তাহলে অবশ্যই পর্যন্ত সব এ নোড, এটা হচ্ছে বি নোড, আর এই পাশে হচ্ছে আমাদের সি নোড। যদি নোড ভিন্ন হয়, আমরা নোডের কনসেপ্ট কিরকম ভাবে দিয়েছিলাম যে যদি একই রকম ভোল্টেজ হয়, একাধিক বিন্দু হোক বা একটা বিন্দু হোক, যদি একাধিক মানে একই রকম ভোল্টেজ হয়, তাহলে সেই সবগুলো বিন্দুকে মিলে আমরা বলছি এটা একটা নোড। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা বলছি এ একটা নোড, তার মানে এই যে এখান থেকে এখানে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু মিলেই কিন্তু আমাদের এ নোড। তাহলে এই সবগুলো বিন্দুর কিন্তু ভোল্টেজ কিন্তু একই রকম। আবার এই যে বি, এইখান থেকে এই পর্যন্ত টোটাল সব বিন্দুকেই আমরা বলছি বি নোড, তার মানে এই সবগুলো বিন্দুরই ভোল্টেজ কিন্তু সেম ভোল্টেজ হবে। ঠিক আছে, তাহলে দেখেন যদি আমাদের একই বিন্দু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা কি থাকবে, আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা সেম থাকবে। যেমন আমি যদি এখানে উদাহরণ দিই, মনে করেন এখানে যদি আমরা ধরি এখানে 100 ভোল্টেজ নিয়ে শুরু হয়েছে, এখানে 100 ভোল্টেজ, এখানে এসে মনে করেন আমাদের সেটা 70 ভোল্টেজ, এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে 70 ভোল্টেজ। ঠিক আছে,
আর এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে আমাদের 0 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন যে আমাদের এখানে 100 ভোল্টেজ দিয়ে যেহেতু শুরু হয়েছে, প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ হচ্ছে 100 করে, আর এখানে বি বিন্দু প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ হচ্ছে 100 করে। তাহলে এখানে এই যে R1 কতটুকু সে ড্রপ করলো, দেখেন R1 এর এই প্রান্তে ছিল 100, ওই প্রান্ত হয়ে গেছে 70। তাহলে R1 কিন্তু আমাদের R1 যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের 30 ভোল্টেজ কি করছে, আমাদের কনজিউম করছে। তাহলে সেটা হচ্ছে V1, এই V1টাকে বলছি যতটুকু কনজিউম করছে বা দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্সটা। ঠিক আছে, তাহলে এই V1টাই হচ্ছে আমাদের 30 ভোল্টেজ। এখানে দেখেন বি বিন্দুর ভোল্টেজ ছিল 70, আর এখানে সি বিন্দুর ভোল্টেজ হচ্ছে কত, 0। তাহলে R2 কতটুকু কনজিউম করতেছে, R2 কনজিউম করতেছে আমাদের 70 ভোল্ট। তাহলে আমাদের V2টা হয়ে যাবে কিন্তু আমাদের 70 ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের যদি বিন্দু ডিফারেন্স হয়, হ্যাঁ, যদি যেমন মনে করেন এ বিন্দু আর এখানে বি বিন্দু, আর এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের নোড হচ্ছে কি বি আর সি। দেখেন R1 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের নোড হচ্ছে এ বি, আর R2 রেজিস্ট্যান্সের দুই প্রান্তের নোড হচ্ছে আমাদের বি সি। তাহলে আমরা এখানে লিখি যে R1 এর দুই প্রান্তের কি আমাদের এ বি, আর R2 যেটা সেটার দুই প্রান্ত হচ্ছে বি এবং সি। দেখেন নোড যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে আমাদের ভোল্টেজ ডিভাইড হচ্ছে, বা ভোল্টেজ হচ্ছে যে আলাদা আলাদা ভাবে কনজিউম হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন যদি আমরা এই সার্কিটের ক্ষেত্রে আসি, তাহলে এখানে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের কারেন্টটা ডিভাইড হচ্ছে, এখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে, কিন্তু ভোল্টেজ কি আসলে ডিভাইড হচ্ছে কিনা। তাহলে ভোল্টেজ ডিভাইড হচ্ছে কিনা জানার জন্য আমাদের এইটার আগে নোড নামকরণ দরকার। যেমন এখানে যে আমরা নামকরণ করি, এটা এ, এটা হচ্ছে আমাদের বি, তাই না। তাহলে এখন খেয়াল করেন যে R1 যেটা, R1 এর দুই প্রান্তের নোড কি আমাদের এ বি, এবং R2 যেটা সেটারও দুই প্রান্তের নোড হচ্ছে আমাদের এ বি। তাহলে খেয়াল করেন যেহেতু এখানে সেম বিন্দু এ এবং বি, তাহলে এ আর বি বিন্দুতে কখনোই ভিন্ন ভিন্ন আমরা পাবো না। যেমন মনে করেন যদি এখানে এরকম হয় যে এখানে মনে করেন আছে 100 আর এখানে মনে করেন আমাদের 0, তাহলে এদিক থেকে যদি মেজার করি তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে আমাদের 100 ভোল্ট। আবার যদি এইটার ক্ষেত্রে হিসাব করি তাহলে এটারও যেহেতু দুই বিন্দু একই বিন্দু, তাহলে আমাদের এখানে সবসময় আমাদের এই ডিফারেন্সটা হবে আমাদের কত, এখানে 100 ভোল্ট, তাই না। তাহলে দেখেন যে আমাদের যেটা প্যারালালে যুক্ত আছে যে সার্কিটগুলো, সেই সার্কিটের দুই প্রান্তে যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স নিই, যেহেতু এই বিন্দু ফিক্সড এ এবং বি ফিক্সড, তাহলে আমাদের কি হবে, এখানেও যেহেতু এবি R1 এর জন্য যেহেতু এবি এবং R2 এর জন্য যেহেতু এবি, তাহলে অবশ্যই ডিফারেন্সটাও সবসময় কি হবে, একই হবে। তার মানে এখানে কিন্তু কোনো ভোল্টেজ ডিভাইড হচ্ছে না। কিন্তু এখানে খেয়াল করেন এখানে এ আর বি ছিল, আর এখানে ছিল বি আর সি, যেহেতু আলাদা আলাদা বিন্দু, তাহলে এইগুলোর বিয়োগফল বা এই যে যখন ডিফারেন্স নিব, বিয়োগফল যখন বের করব, তখন এখানে যেমন বের করছি এ বি, এখানে ছিল কত 100 আর বি তে ছিল কত 70, তাহলে এ বি যখন বের করব তখন যে ভোল্টেজের ডিফারেন্সটা হবে সেটা হয়ে যাবে এখানে কত আমাদের 30 ভোল্ট। আর এখানে যখন বিসি নিব তখন দেখেন বি বিন্দুতে ছিল 70 ভোল্ট, সি বিন্দুতে 0, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে এটা আমাদের 70 ভোল্ট। তখন দেখেন যদি বিন্দুগুলো আলাদা হয়, আমাদের এইটা সবসময় মাথায় রাখতে হবে যে যে কোনো একটা সার্কিটে, ঠিক আছে, যদি দেখেন যে দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে একাধিক রোধ আছে, তাহলে বুঝতে হবে যেহেতু বিন্দুগুলো ফিক্সড, তাহলে ওই রোধগুলোর অ্যাক্রসেও সবসময় ভোল্টেজগুলো সেমই হবে। ঠিক আছে, এইটা সবসময় এটা হচ্ছে যে ফিক্সড এটা। ঠিক আছে, যদি একই রকম বিন্দু হয়, যেমন এটার এবি, এইটার ক্ষেত্রেও এবি, তাহলে এই রেজিস্ট্যান্স যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে, এই রেজিস্ট্যান্সও সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ করতে হবে। এটা ফিক্সড, কারণ এইটাই মাথায় রাখতে হবে যে কথাটা বললাম যে বিন্দু যদি ফিক্সড হয় তাহলে এই দুইজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সবসময় একই রকম হবে। ঠিক আছে, কখনো দেখা যাচ্ছে এইটার জন্য আপনি ক্যালকুলেশন করে দেখলেন এর দুই প্রান্তের ভোল্টেজ একবার হলো 70 আর এর দুই প্রান্তের ভোল্টেজ একবার হলো 30, এটা কখনোই হবে না। এটা যেহেতু বিন্দু একই রকম, এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে ভোল্টেজ ডিফারেন্স আমরা নোডের হিসাবটা এইভাবেই করছি যে এইগুলো এ বিন্দু যদি একটা নোড হয় তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ সবসময় একই পরিমাণ ভোল্টেজ থাকবে, আর বি বিন্দু যদি একটা নোড হয় তাহলে সেখানে সবসময় একই রকম ভোল্টেজ থাকবে। যেমন এখানে যখন লিখছি 100, তার মানে কি এ বিন্দুতে অল টাইম 100, কখনো এরকম হবে না একবার 100 একবার 120, এরকম কখনোই হবে না। যেহেতু বিন্দু ফিক্সড তাহলে আমাদের ভোল্টেজটাও এটা ফিক্সড হবে। এখানে যেহেতু বি বিন্দু ফিক্সড, তাহলে বি বিন্দুর যে ভোল্টেজ আছে সেটা অল টাইম 0 হবে। তার মানে কি আপনি এইটার জন্য মেজার করেন আর এইটার জন্য মেজার করেন, সবসময় বিন্দু তো এবি, তার মানে কি ডিফারেন্স তো আসলে এইটার থেকে এইটাই দিয়ে বাদ যাবে, তাই না। তাহলে সবসময় কিন্তু ডিফারেন্সটা আমাদের একই রকম হবে। ঠিক আছে, তাহলে বিন্দু যদি সেম থাকে তাহলে আমাদের ভোল্টেজের ডিফারেন্সটা সবসময় কি হবে, একই রকম হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম যে কোন কোন সার্কিটে কোনটা ডিভাইড হয়। তাহলে আমি আবার বলি, যদি কখনো সার্কিটগুলো আমাদের
প্যারালালে, হ্যাঁ, যে রেজিস্ট্যান্স গুলো প্যারালালে যুক্ত থাকে, তাহলে এখানে বুঝতে হবে এখানকার যে কারেন্ট আসছে এই কারেন্টটা এসে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে, বা যতগুলো এরকম ব্রাঞ্চ থাকবে ততগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। আর এখানে কোন রকম এই যে এই যেহেতু বিন্দু ফিক্স, এখানে যেহেতু নোডের কোনো চেঞ্জ হচ্ছে না, এই রোধের জন্য যে নোড দুই প্রান্তে, এই রোধের জন্য সেই একই নোড দুই প্রান্তে, তাই না? তাহলে এদের দুইজনের অ্যাক্রসে সবসময় আমাদের ভোল্টেজটা কি হবে, ভোল্টেজ ডিফারেন্সটা সবসময় আমাদের সেম হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ভোল্টেজ ডিভাইড হচ্ছে না, এখানে ভোল্টেজটা কি হচ্ছে না, আমাদের ডিভাইড হচ্ছে না, কিন্তু আমাদের কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। আবার এখানে এসে খেয়াল করেন, যেহেতু বিন্দুগুলো আলাদা আলাদা, তাহলে আমাদের অবশ্যই এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিন্দু একরকম, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিন্দু একরকম, যেহেতু আলাদা আলাদা বিন্দু, তাহলে এখানেও ভোল্টেজের ডিফারেন্সটা সবসময় আলাদা হবে। মাঝে মাঝে একরকম হইতে পারে, সেটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বাট আমাদের এটা মনে রাখতে হবে, যেহেতু বিন্দু আলাদা, তাহলে আমাদের এই ডিফারেন্সটা আসবে, কিন্তু মানে ভিন্ন জিনিস বিয়োগ করে আমাদের ডিফারেন্স আনতে হবে। যেমন এখানে চিন্তা করেন, যদি এরকম হতো যে এখানে মনে করেন এটা 50 ভোল্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে 50 ভোল্টেজ সাপোজ, তাহলে আমাদের এখানে কি হতো, আমাদের কিন্তু এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স হতো কত, এখানে 50 হতো, এখানেও বিএসসির ভোল্টেজ ডিফারেন্স কত হতো, 50 হতো। কিন্তু এখানে কথা হচ্ছে, দেখেন এখানে যেমন আমরা সব সময় 100 থেকে 0 বাদ দিয়ে আমরা 100 পাইছিলাম, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে যখন এই 50 পাইতে যাব, তখন কিন্তু আমাদের এই 100 থেকে এই 50 বিয়োগ দিলে কিন্তু এই 50 পাবো। আর এই 50 কিভাবে পাবো, এই 50 কিন্তু এই 50 থেকে 0 বাদ দিলে তখন আমরা 50 পাবো। তখন দেখেন একই জিনিস থেকে কিন্তু আমাদের বিয়োগ হচ্ছে না, তার মানে কি আসলে এখানে ভোল্টেজ গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বা ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একই রকম ভোল্টেজই থাকছে, ঠিক আছে? তাহলে দেখেন, যদি আমাদের কোনো রেজিস্ট্যান্স যদি আমাদের প্যারালালে যুক্ত থাকে, তাহলে আমরা বলতে পারি কারেন্টটা ডিভাইড হবে, ভোল্টেজটা সেম থাকবে, ভোল্টেজ ডিভাইড হবে না। আর এখানে যদি আমাদের সিরিজে যুক্ত থাকে, তাহলে আমরা এখানে বলছি যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে বা ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কারেন্টটা দেখেন একই পরিমাণ কারেন্ট, কারণ যেহেতু এখানে কোনো ব্রাঞ্চিং নাই, মানে পথ নাই, একটাই পথ, সো এখানে সবগুলো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমাদের একই পরিমাণ কারেন্ট যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো এইটা এরপরে আমরা দেখবো যে কিভাবে এটা নিয়ে আমাদের কাজ করা যায়। ওকে, থ্যাংক ইউ।